চ্যাপ্টার 404 সোপর্দ করা ওয়েস্ট বারো কার্ল পেন্সা হোটেল। ফোর্স ওয়াল লরেন্স নর্ডকে তার ঘরে ঢুকতে সাহায্য করল এবং তাকে বিছানায় শুইয়ে দিল। হোটেলটা বেশ বিলাসবহুল ছিল। ওয়াশরুম বাদে সবখানেই মোটা আর নরম ধোঁয়াটে হলুদ রঙের কার্পেট বিছানো ছিল। দেয়ালের গায়ে বিখ্যাত সব তেলচিত্রের নকল টাঙানো থাকল। লরেন্স নর্ড হাঁসফাঁস করে বাতাসের জন্য চেষ্টা করতে করতে বলল, ধন্যবাদ মিস ফোর্স ওয়াল, আর একজন মৃতপ্রায় মানুষকে মাথা নিচু করে সম্মান করতে না পারার জন্য দয়া করে মাফ করবেন। ফোর্স তাকে সান্ত্বনা দিয়ে বলল, না মিস্টার লরেন্স নর্ড, আপনার সমস্যা অনেকটা কমে গেছে। একজন প্রাক্তন ডাক্তার হিসেবে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনি এখনও বাঁচবেন। একটু বিশ্রাম নেওয়ার পর আমরা কোনো ক্লিনিক বা হাসপাতালে যাব। লরেন্স হাসল। সে বলল, আমি আমার শারীরিক অবস্থা খুব ভালো করে জানি, আপনাকে আমাকে সান্ত্বনা দিতে হবে না। তাছাড়া আমি একজন শৌখিন জ্যোতিষী, আমি আগেই পূর্বাভাস পেয়েছি যে ব্যাকলুন্ডের এই হোটেলেই আমার মৃত্যু হবে। সামান্য কিছু গোপনীয়তা বাদে তার বলা প্রতিটি কথাই সত্যি ছিল। লরেন্স নর্ডের বয়স এখন ৮০-র কাছাকাছি। সে আগের সেই শক্তিশালী আর প্রাণবন্ত যুবক নেই। যদি সিকোয়েন্সের যেসব পোষণ তার শরীরের গঠন উন্নত করেছিল সেগুলো না থাকত, তবে হয়তো অনেক আগেই সে কোনো সাধারণ গোরস্থানে মাটি চাপা পড়ত। মূলত লরেন্স ভেবেছিল সে আরও ১০ বছর বাঁচতে পারবে, কিন্তু কে জানত যে প্রাক্তন ট্র্যাভেলার বোটিসের কারণে একটা বিদ্রোহের মুখে পড়তে হবে তাকে। অরোরা অর্ডারের হাতে সে বেশ গুরুতরভাবে আহত হয়েছিল এবং সেই বিপর্যয়ে তার পরিবারের বাকি সবাই মারা গিয়েছিল। এই ঘটনা লরেন্স নর্ডকে অনেক বড় ধাক্কা দিয়েছিল এবং সে প্রায় আর সুস্থ হয়ে উঠতে পারেনি। ব্যাকলুন্ডে তার ভাইদের আর তাদের বংশধরদের খোঁজ করে সে কেবল তাদের মৃত্যুর খবরই পেয়েছিল, যা তার মানসিক অবস্থাকে আবারও চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। এই সবকিছুর প্রভাবে লরেন্স স্পষ্টভাবে বুঝতে পারছিল যে তার জীবন শেষ হয়ে এসেছে। তার প্রাথমিক পরিকল্পনা ছিল লাউবেরো এবং অলিসার কবরে গিয়ে একগুচ্ছ ফুল দেওয়া। সে সাথে সাথেই ফিরে গিয়ে এল্ডার কাউন্সিলের অন্য সদস্যদের সাথে দেখা করে তার মৃত্যুর আগে সবকিছু ঠিকঠাক করে নিতে চেয়েছিল, কিন্তু বয়স্ক মানুষ হওয়ায় তার শরীরের অবস্থা আর তার নিয়ন্ত্রণে ছিল না। ফোর্স ওয়ালের উত্তরের অপেক্ষা না করেই লরেন্স তার আধখোলা কোটের ভেতরের পকেট থেকে হাতের তালু সমান একটা নোটবুক বের করার চেষ্টা করল। নোটবুকে শক্ত কাগজের প্রচ্ছদ ছিল ব্রোঞ্জ সবুজ রঙের, যা দেখে একটা প্রাচীন অনুভূতি হচ্ছিল। তার ওপর প্রাচীন ফেইসাক ভাষায় লেখা ছিল, আমি এলাম, আমি দেখলাম, আমি নথিবদ্ধ করলাম। লরেন্স নর্ড নোটবুকটা তার বুকের ওপর থাকা কম্বলের ওপর রাখল এবং একটা গভীর শ্বাস নিল। সে বলল, মিস ফোর্সওয়াল, যদি আমি এখানে মারা যাই, আপনি কি আমাকে এটা প্রিটজ হারবারে পাঠিয়ে দিতে সাহায্য করতে পারেন? ফোর্স জোর দিয়ে বলল, মিস্টার লরেন্স নর্ড, আপনি ঠিক হয়ে যাবেন। একই সাথে সে অবচেতনভাবে নোটবুকটার দিকে তাকাল এবং দেখল সেটা মোটেও মোটা নয়। ভেতরে মোট ৩ ধরনের কাগজ ছিল। এক ধরনের হলুদ চর্মপত্র ছিল, যেটার পাতা খুব কম ছিল। অন্যটা ছিল কালচে হলুদ ছাগলের চামড়ার তৈরি এবং সেটার পাতার সংখ্যা মোটামুটি মাঝারি রকম ছিল। শেষটা ছিল সাধারণ সাদা কাগজ এবং সেটার সংখ্যাই সবচেয়ে বেশি ছিল। লরেন্স নর্ড অনেক কষ্টে হেসে বলল, আমি বলছি যে মিস ফোর্স, আপনি কি সাহায্য করবেন? ফোর্স ওয়াল মাথা নেড়ে বলল, প্রিটজ হারবার খুব বেশি দূরে নয়, এটা এমনকি কোনো ভ্রমণও নয়। যদি খুব তাড়াহুড়ো থাকে তবে আমি স্টিম লোকোমোটিভ নিয়ে আধাবেলার মধ্যেই ঘুরে আসতে পারব। লরেন্স স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তার মন যেন কিছুটা চাঙ্গা হয়ে উঠল। সে বলল, আমি মারা যাওয়ার পর 10 মিনিট অপেক্ষা করবেন। আমার শরীর থেকে জলজলে বস্তুটা বের করে নেবেন এবং তারপর এই নোটবুকটার সাথে সেটা প্রিটজ হারবারের ফিশারম্যান অ্যাসোসিয়েশনে ডোরিয়ান গ্রের কাছে পাঠিয়ে দেবেন। আমার মানিব্যাগে থাকা ৪২ পাউন্ড নগদ টাকা আপনার পুরস্কার এবং কৃতজ্ঞতা হিসেবে থাকবে। আর আমার এই পোশাকগুলো আমার সাথেই ছাই হয়ে যেতে দিন। ফোর্স আন্তরিকভাবে বলল, না, আপনাকে আমাকে কিছু দিতে হবে না, আপনি ঠিক হয়ে যাবেন মিস্টার লরেন্স নর্ড। লরেন্স যেন ফোর্সের কথা শুনতেই পায়নি। সে নিজের মনেই ফিসফিস করে বলল, হয়তো ডোরিয়ান গ্রে আপনাকে অতিরিক্ত পুরস্কার দেবে, তবে সেটা আপনার উপর নির্ভর করছে। আমি আপনাকে বিশ্বাস করি। অলিসার ঘটনা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনি একটা ভালো মেয়ে। হঠাৎ করেই তাকে বেশ সজাগ মনে হল এবং সে ফোর্স ওয়ালকে বলল, মিস ফোর্স, আপনি কি একতলায় গিয়ে আমার জন্য এক জগ পানি নিয়ে আসতে পারেন? ওয়েটার কখন আসবে আমি জানি না। অবশ্যই। কোনো কিছু চিন্তা না করেই ফোর্স একটা পানির জগ নিল এবং ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক পা হাঁটার পর হঠাৎ ফোর্সের মনে হল কোথাও যেন ভুল হচ্ছে। তার হাতের জগটা ভারী ছিল এবং পরিষ্কারভাবেই সেখানে অনেক পানি ছিল। সে যখনই ফিরে গিয়ে জিজ্ঞাসা করতে যাবে, ঠিক তখনই ঘরের ভেতরে আধ্যাত্মিকতার এক শক্তিশালী কম্পন অনুভব করল। সেটা ছিল এক মুহূর্তের জন্য ফোর্স ওয়াল স্থির হয়ে দাঁড়িয়ে থাকল এবং তারপর সে বুঝতে পারল মিস্টার লরেন্স নর্ড কী করার চেষ্টা করছেন। মৃত্যু ঘনিয়ে আসায় সে পরিষ্কার বুঝতে পারছিল যে তার শরীরে কোনো সমস্যা হচ্ছে। সে নিয়ন্ত্রণ হারিয়ে কোনো দানবে পরিণত হতে ভয় পাচ্ছিল। সে দানব হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবে মরতে চেয়েছিল, তাই সে নিজেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিল। একজন বিয়ন্ডারের জন্য এটাই ছিল শেষ শালীনতা।
অবশ্যই সে যদি দানবে পরিণত হতো তবে তার সব পরিকল্পনা ভেস্তে যেত। এই কথা ভেবে ফোর্সের মন খারাপ হয়ে গেল। সে ঘরের বাইরে প্রায় 10 মিনিট অপেক্ষা করল এবং তারপর দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকল। সে দেখল লরেন্স নট বিছানায় নিঃশব্দে শুয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি বুড়ো হয়ে গেছে। তার পাশে চোখের সমান বড় একটা হীরা পড়েছিল। জানালা দিয়ে আসা আলো সেই হীরায় প্রতিফলিত হয়ে নক্ষত্রের আলোর মতো এক সুন্দর দৃশ্য তৈরি করছিল। ফোর্সওয়াল একটা দীর্ঘশ্বাস ফেলল এবং তাকে সাবধানে পরীক্ষা করল। সে দেখল লরেন্সের মৃত্যুর কারণ ছিল হৃদযন্ত্রের সাধারণ ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। 15 মিন্স্ক স্ট্রিট। বাড়ি ফেরার পর ক্লাইন মোরেত্তি কিছুক্ষণ বিশ্রাম নিল। তারপর সে ধূসর কুয়াশার ওপরে যাওয়ার কথা ভাবল, কারণ উইল অসেপ্টিনের পরিস্থিতি নিয়ে ভবিষ্যদ্বাণী করার পরিকল্পনা ছিল তার। ক্লাইন কোনার আবর্জনার স্তূপ থেকে কাগজের সারসটা উড়িয়ে এনে তার সামনের লম্বা ব্রোঞ্জ টেবিলের ওপর রাখল। তারপর সে তার আস্তিনের সাথে পেঁচানো পোখরাজ পেন্ডেন্টটা বের করল। বাম হাতে স্পিরিট পেন্ডেন্টটা ধরে ক্লাইন মোরেত্তি তার অবস্থা ঠিক করার জন্য মেডিটেশনে বসল এবং গোরস্থানের বাইরের বনের সেই দৃশ্যগুলো মনে করার চেষ্টা করল। সে হয়তো কিছু ছোটখাটো বিষয় খেয়াল করেনি, কিন্তু তার আধ্যাত্মিকতা যে কিছুই মিস করবে না সে বিষয়ে সে নিশ্চিত ছিল। এই ভবিষ্যদ্বাণী মূলত এই পয়েন্টটা ব্যবহার করে এবং ধূসর কুয়াশার ওপর নির্ভর করে সব বিভ্রান্তি দূর করার জন্য ছিল। প্রস্তুতি শেষ করার পর ক্লাইন মোরেত্তি এক টুকরো ছাগলের চামড়ার কাগজ বের করল এবং ভবিষ্যদ্বাণীর বাক্যটা লিখল, উইল অসেপ্টিন পুরোপুরি মৃত। তারপর সে ভবিষ্যদ্বাণীর বাক্যের পাশে কাগজের সার্সটা রাখল এবং পোখরাজ পেন্ডেন্টটা প্রায় অক্ষরের কাছে নিয়ে গেল। মেডিটেশনে ঢুকে এবং স্পিরিট ডাউজিংয়ের সব ধাপ শেষ করার পর ক্লাইন চোখ খুলল এবং ফলাফল দেখল। পোখরাজ পেন্ডেন্টটা খুব দ্রুত এবং বড় আকারে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছিল। এটার মানে ফলাফল নেতিবাচক। তার মানে উইল অসেপ্টিন পুরোপুরি মারা যায়নি। এটা ক্লাইন অবাক হল, কিন্তু মনে হচ্ছিল এটা তার ধারণার মধ্যেই ছিল। সে কিছুক্ষণ ভাবল এবং তারপর ভবিষ্যদ্বাণীর বাক্যটা পরিবর্তন করে লিখল, ওই লাশটা উইল অসেপ্টিনের ছিল। এবার স্পিরিট পেন্ডেন্ট ইতিবাচক ফলাফল দিল। লাশটা সত্যি উইল অসেপ্টিনেরই ছিল। ক্লাইন মোরেত্তির মাথায় একটা বুদ্ধি এল এবং সে নতুন একটা বাক্য লিখল, উইল অসেপ্টিনের লাশ পুনরুজ্জীবিত হবে। শান্তভাবে কিছুক্ষণ ভবিষ্যদ্বাণী করার পর ক্লাইন ইঙ্গিতটা দেখতে পেল। পেন্ডেন্টটা দ্রুত গতিতে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছিল। তার মানে উইল অসেপ্টিনের লাশ পুনরুজ্জীবিত হবে না, অন্য কথায় কোনো পুনর্জন্ম হবে না। মনে হচ্ছে উইল অসেপ্টিন স্বেচ্ছায় অথবা বাধ্য হয়ে তার আগের শরীর ত্যাগ করেছে এবং সে অন্য কোনো উপায়ে বেঁচে আছে। এই ঘটনার সাথে কি স্নেক অফ মার্কিউরির কোনো সম্পর্ক আছে? ক্লাইন মোরেত্তি আরও কিছু তথ্য জানার চেষ্টা করল, কিন্তু সে বারবার ব্যর্থ হল। এমনকি উইল অসেপ্টিনের বর্তমান অবস্থা লিখেও কোনো কাজ হল না। যাই হোক, সে স্বপ্ন ভবিষ্যদ্বাণী ব্যবহার করে আবারও চেষ্টা করল এবং জিজ্ঞাসা করল উইল অসেপ্টিনের বর্তমান অবস্থান। সে একই রকম একটা দৃশ্য দেখল, একটা অন্ধকার ঘর যেখানে পানির শব্দ শোনা যাচ্ছে। তবে এই দৃশ্য তাকে যে অনুভূতি দিচ্ছিল তা আগের চেয়ে কিছুটা আলাদা ছিল। থাক, এটার পেছনে আর সময় নষ্ট করার দরকার নেই। ক্লাইন কোনোভাবেই এতে জড়াতে চাচ্ছিল না। সে তার স্পিরিট পেন্ডেন্টটা সরিয়ে রাখল এবং বাস্তব পৃথিবীতে ফিরে আসার জন্য প্রস্তুত হল। আগের ভবিষ্যদ্বাণী এবং যা যা ঘটেছিল তা থেকে উইল অসেপ্টিন সম্পর্কে ক্লাইন মোরেত্তির একটা নিজস্ব তত্ত্ব ছিল, কিন্তু সে সেটা নিশ্চিত করতে পারছিল না। তার সন্দেহ হচ্ছিল যে উইল অসেপ্টিন হয়তো আরেকজন স্নেক অফ মার্কিউরি। সিকোয়েন্স 1 হিসেবে একজন স্নেক অফ মার্কিউরি একমাত্র নয়, একই সময় সর্বোচ্চ 3 জন থাকতে পারে। ভাগ্যের এই সাপ, যে প্রাকৃতিকভাবেই ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, সে কাগজের সরসের মাধ্যমে অ্যারনের অ্যাস্ট্রাল প্রজেকশন খুঁজে বের করে তাকে একটা মিথ্যা ইঙ্গিত দেখাতে পেরেছিল। নিঃসন্দেহে তার একজনের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আছে। কোনো কারণে উইল অসেপ্টিন দুর্বল হয়ে পড়েছিল এবং দ্বিতীয় একজন স্নেক অফ মার্কিউরির হুমকিতে ছিল। সে যা কিছু করেছিল তা ছিল মূলত তার প্রতিপক্ষের হাত থেকে বাঁচার জন্য। তাদের দ্বন্দ্বের কারণ খুব সাধারণ ছিল। সিকোয়েন্স 0 না থাকলে একই সময় 3 জন সিকোয়েন্স 1 থাকতে পারে, কিন্তু একবার সিকোয়েন্স 0 তৈরি হয়ে গেলে আর কোনো সিকোয়েন্স 1 থাকতে পারে। এই বাক্যের গুরুত্ব ব্ল্যাক এম্পারার পোষণের ফর্মুলায় পরিষ্কারভাবে বলা আছে। রেসিপির প্রধান উপাদানের একটা ছিল প্রিন্স অফ অ্যাবলিশন এর 2টা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স। প্রিন্স অফ অ্যাবলিশন হল ব্ল্যাক এম্পারার পাথওয়ের সিকোয়েন্স 1। সিকোয়েন্স 1 হিসেবে কেউ যদি সিকোয়েন্স 0তে পৌঁছাতে চায়, তবে তাকে একই পাথওয়ের অন্য 2 জন সিকোয়েন্স 1-এর সব বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স সংগ্রহ করতে হবে। এই অনুমানের কথা ভেবে ক্লাইন মোরেত্তি উইল অসেপ্টিনের কেসটাতে জড়িয়ে পড়ার ব্যাপারে আরও বেশি ভয় পাচ্ছিল। যদি আমার অনুমান ঠিক হয়, তবে এটা হবে আসল ঈশ্বরদের লড়াই, আর আমি কোনোভাবেই এতে নিজেকে জড়াতে পারব না। ক্লাইন মোরেত্তির আধ্যাত্মিকতা নিচে নেমে এলো এবং সে ধূসর কুয়াশার ওপরের সেই প্রাচীন প্রাসাদ থেকে অদৃশ্য হয়ে গেল। ইমপ্রেস 12-র এক সাধারণ বাড়িতে মিস্টার এর আয়োজিত বিয়ন্ডারদের সভা যথাসময়ে শুরু হল। ফোর্সওয়াল এবং শিও দেরেচা তাদের পোশাক পরিবর্তন করেছিল। তারা আয়রন ব্ল্যাক মাস্ক পরা গ্লেন্টের সাথে হলে ঢুকল।
তারা ইচ্ছামতো একটা সিট বেছে নিয়ে বসে পড়ল। সভা শুরু হওয়ার আগে গ্লেন্ট তার প্রয়োজনগুলো লিখে ওয়েটারদের দিল। সে একই সাথে দেবীর কাছে প্রার্থনা করছিল যাতে পরে সে কোনো সাড়া পায়। সবসময়ের মতোই ফোর্স তার সাধারণ অলসতা বজায় রাখল এবং এবার সে ব্যতিক্রমভাবে একটা হুড দিয়ে নিজেকে ঢেকে রেখেছিল, যার ছায়ায় তার মুখ দেখা যাচ্ছিল না। সে মিস্টার লরেন্স নর্ডের পরিস্থিতির কথা ভাবছিল। সে খুব ভালো করেই জানত যে চোখের সমান বড় ওই হীরাটা আসলে কি। সেটা লরেন্সের রেখে যাওয়া একটা বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স। তবে আপাতত সে নিশ্চিত হতে পারছিল না যে এটা কোনো সিকোয়েন্সের। ফোর্সওয়াল নোটবুকটার পাতা উল্টিয়েছিল এবং দেখেছিল যে অনেক পাতাই এখনও খালি। লেখা অংশগুলো সব ধরনের অদ্ভুত, রহস্যময় চিহ্ন আর ম্যাজিক লেবেলে ভরা ছিল, যা তার জানার বাইরে। সেটা কি তা গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ হলো আমি আমার কথা রাখছি কিনা, ফোর্স নিজেকে সতর্ক করল। ঠিক এই সময় মিস্টারে, যিনি একটা সোফায় বসেছিলেন এবং অনেক বড় একটা হুড পরেছিলেন, কর্কশ কণ্ঠে বললেন, আমার একটা মিশন আছে। তথাকথিত ফুলকে যারা বিশ্বাস করে এমন মানুষদের খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। ফোর্সওয়াল সাথে সাথেই বাস্তবে ফিরে এলো।